তারা যেটা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধ মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স আছে, সেই কারণে তারা মেনে নেননি। এই জন্য একটা রাতভর আন্দোলন চলছে এবং এটা পরিণতি কি হবে এটা বলা খুবই কঠিন। যতটুকু ধারণা করা যায় তারা পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্টকে সরাতে চাইবেন হয়তোবা, তারপরে তারা একটা রিভলিউশনারি গভর্নমেন্টের দিকে যাবেন। সেটা জাতীয় সরকারের মতো হইতে পারে বা অন্য হইতে পারে, এটা পরিষ্কার নয়। মার শিকার হয়তো বহুবার হয়েছে এর আগে, ৭৫ সনে আমরা দেখেছি। তো সেই জন্য পরিস্থিতিটা আমার কাছে খুব সুখকর বলে মনে হচ্ছে না। আমি নিজেও একটা কনফিউজড, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে মানে নেতার সংকট এখন এই মুহূর্তে। কে কল দিবে যে আমরা এনাফ ইজ এনাফ, এটা বলতেও তো হবে। উপদেষ্টার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি আমারে বললেন যে আসলে আমরাও জানি না কি হইতে যাইতেছে। অর্থাৎ তাদের মধ্যেও ওটা তারাও জানেন না যে একটার পর কি দাবি যাবে, কোথায় যাবে, কি প্ল্যান, কি পরিকল্পনা, কি ছক তৈরি করা হয়েছে, এগুলো তো সবই মানে দৃশ্যমান না। নেতা যারা যাচ্ছে নেতৃত্ব দিচ্ছে, কি হচ্ছে ৫ই আগস্টের আগে জানাতো ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, এখন তো সব ছাত্ররা না। পরিস্থিতিটা তো অন্যভাবে অন্যদিকে মন নিচ্ছে, একটার পর একটা ঘটনা আসতেছে। বলে কি হবে যেটা আপনি বলছেন, যে বললাম তো সেনাবাহিনী এখানে তাদের দায়িত্ব পালন করেছে রাষ্ট্রের প্রয়োজনে, এবং ঠিক আছে, কিন্তু তারা তো কতদিন বাইরে থাকবে এইভাবে। বাংলাদেশে কিছুক্ষণ আগে সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন মুখপাত্র এবং আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আনলেস বিচার শেষ না হওয়া পর্যন্ত। এই বিষয়টি নিয়ে আপনারা গত কয়েকদিন থেকে ছাত্ররা বিক্ষোভ করছিলেন, তারা গণজমায়েত করছিলেন, তারা শাহবাগে জমেছিলেন। এখন আবার প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসের যমুনার বাসভবনের সামনে তারা যাচ্ছেন। এইরকম একটা কেওয়াস কনফিউশন বিরাজ করছিল এবং এক ধরনের উত্তেজনাও সৃষ্টি হয়েছিল। এবং এই যে প্রতি মুহূর্তে যে প্রেক্ষাপট পরিবর্তন, এই পরিবর্তনের মধ্য দিয়ে সরকার বলতে গেলে বাধ্য হয়েছে ঘোষণা দিতে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এই বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট কী অবস্থায় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে আপনারা জানেন যে আওয়ামী লীগ একটি দীর্ঘ পুরনো রাজনৈতিক দল এবং এই দলের ইতিহাসে এর আগে আমার মনে হয় পাকিস্তান আমলে, আমরা তো এত কিছু জানি না, পাকিস্তান আমলে হয়তো নিষিদ্ধ হয়েছিল একবার। এরপরে এই বাংলাদেশ আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এটা হয়তো কোনোদিন কেউ চিন্তাও করে নাই। বাট ইতিহাস, পরিবেশ এবং পরিস্থিতির কারণে এটাই বাস্তবতা আজকে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাট ছাত্ররা বলছেন যে তারা এই ঘোষণার সাথে একমত নন, আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এইরকম একটা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে এবং এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। আমার যে সাংবাদিকতার জীবন, এই জীবনে যে কজন লোককে আমি অনুপ্রেরণা মনে করতাম তার মধ্যে একজন হচ্ছেন মতিউর রহমান চৌধুরী, যিনি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন সম্পাদক, সাংবাদিক। তিনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব মতিউর রহমান চৌধুরী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এবং ইটস মাই প্লেজার অ্যান্ড অনার যে আপনার মতো একজন সম্পাদককে আমরা পেয়েছি আজকে আমাদের সাথে। আরও আছেন শেখ আখতারুল ইসলাম, যিনি বাংলাদেশে এখন যদিও নিউ ইয়র্কে তিনি অবস্থান করছেন, বাট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং তিনি বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ডক্টর কামাল হোসেনের সহযোগী হিসেবে অনেক দিন কাজ করেছেন তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা দুজনের সাথেই কথা বলবো যে কি হচ্ছে বাংলাদেশে এই বিষয় নিয়ে। প্রথমেই যাচ্ছি জনাব মতিউর রহমান চৌধুরী আপনার কাছে। যে মতিউর রহমান চৌধুরী, আপনি নিজে একজন সাংবাদিক, সম্পাদক, টেলিভিশনে আপনি বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন এবং বাংলাদেশের রাজনীতির যে উত্থান পতন, আপনি মুক্তিযুদ্ধেও গিয়েছেন, রাজনীতির যে উত্থান পতন, এই সব কিছু আপনার চোখের সামনে দিয়ে ঘটছে এবং এই যে ৫ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনে আপনি নিজেও শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়েছিলেন। বাট এই যে ধারাবাহিকতা এর মধ্য দিয়ে যাচ্ছে, আমরা মনে করেছিলাম যে হয়তো আমরা একটা নতুন ইরার দিকে যাচ্ছি যেখানে গণতান্ত্রিক যে পরিবেশ এবং প্রক্রিয়া এটা ত্বরান্বিত হবে, কিন্তু সময়ে সময়ে মনে হচ্ছে যে এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। আপনার কি মনে হয়? যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত যারা আন্দোলন করছেন ছাত্ররা বা তাদের সঙ্গে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন,
তারা কিন্তু এই সিদ্ধান্তটা এখনো মেনে নেননি। তারা আরো কিছু সময় চেয়েছেন এবং আন্দোলনকারীরা সবাই কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জি অবস্থান নিয়েছেন, হাজার হাজার মানুষ। এটা হচ্ছে যমুনা, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে থাকেন, তার যে বাসভবন সেটা। জি এখন যেটা হয়েছে যে তারা যেটা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স আছে, সেই কারণে তারা মেনে নেননি। এই জন্য একটা রাতভর আন্দোলন চলছে এবং এটা পরিণতি কি হবে এটা বলা খুবই কঠিন। আওয়ামী লীগের যে পেজ, অফিসিয়াল পেজে বলা হয়েছে, তারা নিজেরা বলেছেন যে জনগণ এটা মেনে নেবে না এবং তারা আরো অনেক কথাই বলেছেন। যাই হোক, তো সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কিন্তু টালমাটাল, কোন দিকে যাবে কেউ বলতে পারবে না। কারণটা হচ্ছে এই দাবির পরে আরো নতুন দাবি আসতে পারে। তারপরে বলা হয়েছে 30 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের একটা সনদ তৈরি হবে। 30 দিনের মধ্যে, 30 মানে কিতে ওয়ার্কিং ডে এর মধ্যে এটা হয়ে যাবে, ডক্টর আসিফ নজরুল যেটা ঘোষণা করেছেন। ফলে এখন পুরো পরিস্থিতিটাই কিন্তু কোন দিকে মন নেবে এটা খুবই সহজে বলা যাবে না। তবে যেটা যতটুকু ধারণা করা যায়, তারা পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্টকে সরাতে চাইবেন হয়তোবা। তারপরে তারা একটা রিভলিউশনারি গভর্নমেন্টের দিকে যাবেন, সেটা জাতীয় সরকারের মতো হইতে পারে বা অন্য হইতে পারে, এটা পরিষ্কার নয়। তারা বিএনপি তো তারা বলছে যে 18 কোটি মানুষই চায় না আওয়ামী লীগকে, কিন্তু বিএনপি সরাসরি কোনো সিদ্ধান্ত এখনো জানায়নি, যে কারণে তারা বিএনপির সমালোচনা করছেন। তারা বলছেন যে বিএনপি আসলে দূরে থেকে ওই মানে এই কার্যক্রমকে বা এই আন্দোলনকে বা এই সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছে, কিন্তু তারা এই ওই শাহবাগে এসে অথবা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে তারা কিন্তু একাত্মতা ঘোষণা করেনি। ফলে পরবর্তী পর্যায়ে পরবর্তী অ্যাকশন ছাত্রদের কি হবে সেটাও কিন্তু দেখার বিষয়। রাজনীতি আসলে ঘোলাটে এবং আসলে 5 তারিখের পরে এই ধরনের পরিস্থিতি আর হয়নি। এখন তো মোটামুটি অন্যদিকে মোড় নিচ্ছে। এর মাঝে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছিল, এই যুদ্ধের মধ্যেই কিন্তু এই আন্দোলন হয়, কিন্তু যুদ্ধ বিরতির পরে এখন আবার নতুন করে হয়তো বুঝে যাবে যে আসলে কোন দিকে মোড় নেবে। তবে এটা নিয়ে অনেকের মধ্যে একটা দুশ্চিন্তা আছে, বাংলাদেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা সহজে হঠাৎ করে কোনো মূল্যায়ন করা কঠিন হবে। তার কারণটা হচ্ছে এই জন্য কিন্তু মানুষ প্রস্তুত ছিল না। সামনে একটা নির্বাচন হওয়ার কথা, এরপরে নির্বাচন অনিশ্চিত হয়ে যায় কিনা এটাও একটা প্রশ্ন। তারপরে রাজনীতি, আওয়ামী লীগের মতো বড় পার্টি এখন যদি নিষিদ্ধ করার পরে তাদের অ্যাকশন কি হবে সেটাও দেখার বিষয়। আন্তর্জাতিক ভাবে মানে বাংলাদেশ তো আর বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা না, আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের এই সিদ্ধান্ত, ছাত্রদের অবরোধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া এবং দাবি, এটা মানে এটা কোন প্রেক্ষাপটে এই বিষয়টি এই পরিস্থিতির মধ্যে আসলো? আমরা তো দেখছিলাম যে নতুন একটি দল হলো, যেটা ছাত্রনেতারা করলেন, এন্ড দেন সবাই ইলেকশনের দিকে যাচ্ছিল, বাট অল অফ এ সাডেন এই পর্যায়ে কেন আসলো? আপনার কি মনে হয়? ছাত্রদের দলটা তো আপনি জানেন যে যাত্রাপথেই হুচট খেয়েছে, সেই কারণে তারা খুব চিন্তিত দলের ভবিষ্যৎ নিয়ে। তারা নিজেদের মধ্যেই তারা বিভিন্ন ভাবে তারা নিজেদেরই কি একে অপরকে দোষারোপ করছেন। এই যখন পরিস্থিতি, তখন ওই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে তারা নতুন করে নেমেছেন, যাতে পরিস্থিতিটা পাল্টে যায়। আর বাংলাদেশ পরিস্থিতি তো আপনি জানেন যে বাঙালিরা অতি অল্পতেই খুশি, অল্পতেই বেজার, এবং মুহূর্তের মধ্যেই মত বদলে যায়। তো তারা মনে করতেছেন এই নিষিদ্ধ হইলে পরে তারা হয়তো এর থেকে ফায়দা নিতে পারবেন, কিন্তু আমি জানি না মানে কিভাবে তারা এইটাকে চিন্তা ভাবনা করছেন না। কারণ বড় দুইটা পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কতটুকু হবে আমি নিশ্চিত না। কিন্তু ছাত্রদের তরফে যেটা বলা হয়েছে, তারা মনে করেন যে পরিস্থিতি হয়তো পাল্টে যাবে। তো যাই হোক, দেখার বিষয় কিভাবে হয়। তবে আপনি যে প্রশ্নটা করেছিলেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন করে সুবিধাটা, যেটা আমি আগেও বলেছি যে তারা চান যে একটা বিপ্লবী সরকার,
সেই বিপ্লবী সরকারের আমলে, তাইলে তো নতুন এই সংবিধান থাকবে না, অনেক কিছুই বদলে যাবে। তখন প্রফেসর ইউনূস কিভাবে এটাকে নেবেন সেটা দেখার বিষয়, কারণ সারা রাত তার বাড়ির সামনে, ওনার তো একটা বয়সও হয়েছে, সারা রাত ওনার বাড়ির সামনে এইভাবে চলছে। এখন কিন্তু পুরো রাস্তা বন্ধ, আমি মানে কেউ মানে এই মানে কোথাও কোনো আলো জ্বলছে না এই আশেপাশে। তো সেই কারণে আমি দেখছি যে পরিস্থিতিটা এমনটাই অনিশ্চিত যে এখান থেকে কারা কিভাবে সুবিধা নেবে, সেই জন্য একটা প্রতিযোগিতা চলছে। কিন্তু বড় রাজনৈতিক দল যেটা নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সেটা আর বিএনপি, এই পুরো রাজনীতিটা এখন মানে বলতে পারেন যে একটা মানে কি বলবো পরিস্থিতি, নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতি বাংলাদেশের শুধু নয়, বাংলাদেশের অস্তিত্ব সংকটের মুখে ফেলতে পারে। কারণ এর থেকে ফায়দা নেওয়ার জন্য অন্য শক্তি কাজ করছে, যারা বাংলাদেশের এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে এগিয়ে যাক, তারা সেটা চাচ্ছে না। সেই কারণে এই পরিস্থিতির উপরে অনেকেই নজর রাখছেন। পরিস্থিতি যদি আরো অন্যদিকে মন নেয় তাইলে কি হবে এক কথায় মানে বলা কঠিন, তবে আমার মনে হয় পরিস্থিতি নিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা শুনছিলাম যে যখন ছাত্ররা এই দাবি তুললো তখন প্রফেসর ইউনূসের সরকার ওনাদের পক্ষ থেকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করা হচ্ছিল যে ওনাদের মতামত জানার জন্য। সো এই বিষয়ে আপনার ডু ইউ হ্যাভ এনি ইনফরমেশন? না, এটা সত্য, এটা ঠিকই শুনেছিলেন, কিন্তু তাদের সাথে তো কথা বলার সুযোগ রোববারে কথা বলার কথা ছিল। রোববারের আগেই তো পরিস্থিতি অন্যদিকে মন নিয়েছে। সেই কারণে তো এটা বোঝা যাচ্ছে না যে আসলে কারা এর পিছনে আছে, কারা কাজ করছে। এটার মধ্যে একটা শক্তি নিশ্চয়ই আছে, যে শক্তি এই গণতান্ত্রিক পরিবেশ, বিশেষ করে যে পরিস্থিতি ভাবে এগিয়ে যাচ্ছিল, সামনে একটা নির্বাচন হয় ডিসেম্বরে, না হয় জানুয়ারি বা এপ্রিলে হতে পারতো। এখন নির্বাচন কোথায় যাবে, কিভাবে হবে, আমার কেন যেন মনে হয় পরিস্থিতিটা। আমি মানবজমিন পত্রিকার একটা রিপোর্ট, একটা হেডলাইন আমি দেখতে পাচ্ছি এখানে আসে, সেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ দেশের 18 কোটি মানুষই আওয়ামী লীগকে চায় না, জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন। হ্যাঁ, যে আওয়ামী লীগকে চায় না দেশের 18 কোটি মানুষ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এইটাকে আপনি এই যে তার বক্তব্য, এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? মানে এইটার হোয়াট ইজ দ্য মেসেজ? এটা ওই ইন জেনারেল একটা বক্তব্য। তো উনি যেটা মনে করেন যে আওয়ামী লীগ আসলে তো দৃশ্যমান না, আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগের কোনো কার্যক্রমও নেই। মাঝে মধ্যে শেখ হাসিনা ওই কিতে বা ফেসবুকে বা অন্যভাবে আসেন, মানুষ তো ওটা শুনে কোনো লেখাও যায় না, মিডিয়াতে নিষিদ্ধ করা আছে। এটা একটা। আরেকটা হচ্ছে মানুষের আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ নেই এখন এই মুহূর্তে। কি হবে কাল সকালে সেটাও তো আমরা জানি না। রাইট। তো রাজনীতি তো শেষ কথা নেই। সো মতি ভাই, এই বিষয়টি যেটা ওনার যে বক্তব্য, যখন আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার দাবি নিয়ে ছাত্ররা রাজপথে, তখন ওনার এই বক্তব্য যে দেশের আওয়ামী লীগকে চায় না দেশের 18 কোটি মানুষ, এটাকে অনেকেই মনে করছেন যে এটা এক ধরনের এই নিষিদ্ধের পক্ষে ওনার মতামত উনি ব্যক্ত করেছেন। আপনি কি মনে করেন? আপনি এই মন্তব্য করতে পারেন। ওই তো দূরবর্তী, আমি যেটা আগে বলেছিলাম আরো খোলাসা করি নাই, ওই দূরের থেকে একটা সমর্থন দেয়া আর কি। মানে নৈতিক সমর্থনটা রাস্তায় এসে মিছিল করা অথবা স্টেজে উঠে বক্তৃতা করে না, আমি দূরের থেকে বললাম যে আওয়ামী লীগ তো কেউই চায় না, তারা আওয়ামী লীগ থাকার অর্থ কি, এই আর কি। তো এটাকে ছাত্ররা খুব একটা সহজে নেয়নি এবং তারা এটা সমালোচনা করেছে। ওকে, সো আরেকটা জিনিস প্রশ্ন করতে চাই, বাংলাদেশের যে পলিটিক্যাল যে ফোর্স যারা আছে, যেমন বিএনপি, এখন বাংলাদেশের বড় দল হচ্ছে বিএনপি এবং জামাত সহ আরো কিছু হেফাজত বা চরমোনাই পীর বা বামপন্থী কিছু দল আছে যারা। সো মানে এই ছাত্রদের এই দাবির ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক শক্তির অবস্থান কি আপনার? না, জামাত ইসলামী তো তারা তো সমর্থন দিয়েছে, শুধু না, তারা তো মিছিলে ছিলেন, তারা মানে মঞ্চের কাছেও ছিলেন বা মঞ্চের ওইখানেও তারা ছিলেন, তারা একাত্মতা ঘোষণা করেছেন। আচ্ছা, হেফাজতে ইসলাম তারাও কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন। বিএনপি করে নাই, বাম ঘরানার কোন রাজনৈতিক দল এই কার্যক্রমে যোগ দেয় নাই।
বা এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে নাই। তো ফলে তারা আলাদাভাবে মানে দেখা যাচ্ছে। তো বিএনপিও দূরে অবস্থান করছে। বাকিটা শুধুমাত্র রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামের সমর্থনটাই হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা। তো সেই কারণে জামাত কি উদ্দেশ্যে বা কেন তারা এই সমর্থন দিয়েছে, এটা অবশ্য তাদের রাজনীতিটা এখনো স্পষ্ট না। তারা হয়তো আরো মানে ক্লিয়ার করে বলবেন। তারা এর আগেও আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছিলেন, আবার এক সময় তো ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যেতে পারে, সেই কথাটাও বলেছিলেন। তো সেই জন্য যাই হোক, আমি তো বুঝতে পারছি না, এখন পুরো জিনিসটাই এখন তো ক্লিয়ার না। তবে আমি যেটা বললাম, ওই যে সনদ তৈরি যেটা হতে যাচ্ছে জুলাই সনদ, সেটার মধ্যে দিয়ে কিন্তু রাজনীতি আছে। আর পুরো জিনিসটাই আপনি লক্ষ্য করবেন যে